সেটা যে আপনার একটা বক্তব্য আমি দেখলাম যে আপনি বলছিলেন যে যারা পিয়ার বোঝে না মানে না তারা গেট লস্ট। না, যেটা আপনি বলছেন গেট লস্ট, সেটা হলো পিয়ার পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে যে জনগণ বোঝে না, এটা বলছে। হ্যাঁ, তুষার ভাই বললো ফর এক্সাম্পল জনগণ বোঝে না, কিংবা আমি বললাম যে জনগণ বোঝে না। তা রাজনীতিবিদরা যখন বলে জনগণ বোঝে না, তখন আমি গেট লস্ট কেন বলছি। জনগণ না বুঝুক, আপনাকে বুঝতেই হবে। অর্থাৎ পিয়ার পদ্ধতি আপনি মানেন কি মানেন না, দ্যাট ইজ অন্য ইস্যু, কিন্তু আপনি বুঝবেন না। আপনি না বুঝলে রাজনীতি কেন করবেন? একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর, সে যদি তার সাবজেক্ট কি পড়াবেন না বোঝে, ক্লাসে যাবে কেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। পিয়ার পদ্ধতি চালু হোক কি না হোক, পিয়ার পদ্ধতি ভোট হোক কি না হোক, আলটিমেটলি ইটস এ কোশ্চেন অফ ডিসিশন। কিন্তু আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না, অবশ্যই আপনার বলার রাইট নাই। আর যদি বলেন তাহলে রাজনীতি করার রাইট নেই। আমি এখনও বলছি। এখন আসেন, সংবিধান বললেন, গণপ্রতিনিধিত্ব আইন বললেন, অধ্যাদেশ বললেন, সেই মোতাবেক পিয়ার নাই নির্বাচনে যাবে। সংবিধান যেহেতু টানছেন তাই আমি বলছি, আপনি নির্বাচনটা করতেছেন কিভাবে, কোন সংবিধান বা কোন আইন দিয়ে? আচ্ছা, আপনি কোন আইনে করছেন? আপনি যে পরিস্থিতিতে একটা সরকার এখন হইল, এই সরকার হওয়ার পর এখান থেকেই তো যাত্রা শুরু। আবার আমি কোনো সংবিধান বাতিল বা কার্যকর না অকার্যকর সেটা প্রশ্ন পরে আসতেছি। একটা সরকার হয়েছে তো স্বাভাবিক প্রক্রিয়া না, স্বাভাবিক প্রক্রিয়া সরকার না তো হয়নি, সেটা ঠিক আছে। তো যেহেতু নাই, তাহলে এখান থেকেই শুরু হবে। তাহলে ধারাবাহিকতা থাকবে না, বলছি আর থাকবে। আপনি তো সংবিধানের একটা আইনের কি বলা আছে, সংবিধান অনুযায়ী তো নির্বাচনটা হইতে হবে। সেটাই তো আমি বলছি। সংবিধান অনুযায়ী হতে হয়। সেখানে তো পিয়ার পদ্ধতি আজকে তো স্পষ্ট। পিয়ার পদ্ধতিতে পরে আসেন, সংবিধান মোতাবেক যে করতেছেন আপনি, এটা আরেকবার বিতর্ক, আজকেও বলতেছেন, উনি জবাব দিবে হয়তো। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেটা তো হচ্ছে না। তাহলে আপনি যে যাচ্ছেন 26শে ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি পর্যন্ত যে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন আপনি? আপনাকে তো টাইম ফ্রেম দিচ্ছে। এখন বলবেন সংবিধান বাতিল না, যেটা আপনি শেষ হয়ে গেছে ওইটার পরে যখন ডেট দিচ্ছে, সেই ডেটটা কোন সংবিধানে? সেটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে। অন্তর্বর্তীকালীন সরকার এই ডাইরেকশনটা দিছে। সংসদ যে সংবিধানটা আছে সেটাই যে নির্দেশ দিবেন, তিনি থাকবেন নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, এটাই ওই সংবিধানের বিধান। উনি তো নাই, উনি তো পালিয়ে গেছেন। উনি তো সংবিধানকে থামাইয়া রেখা পালিয়ে গেছেন। ওই সংবিধান আপনি ঢুকতেছেন কিভাবে? ওখানে ঢুকবে তো নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবে না? তত্ত্বাবধায়ক সরকার তো বাতিল হয়ে গেছে। তাহলে ওই সংবিধান চালাইতে হলে তো নির্বাচিত যে প্রধানমন্ত্রী তার থাকতে হবে। অন্তর্বর্তী সরকার ওখানে ঢুকবে কিভাবে? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারটা নাই। আপনি ওই সংবিধান চালাবেন কেমনে? প্রশ্নটা আমার ওখানে। আচ্ছা, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছেন, এবং উনি চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে, কি তুমি নির্বাচন করো। এবং উনি যেহেতু একটা টেন্টেটিভ টাইম দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে হবে, উনি ফেব্রুয়ারির মধ্যে করছে। এখন এই যে করার প্রক্রিয়াটা, হয় আপনি এই সংবিধান মেনে নেবেন, আর এই সংবিধানটা যদি অলিখিত এটাকে মেনে নেন, তাইলে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি আসলে? এই তো অন্তর্বর্তীকালীন সংবিধান হলো ইউনূস সাহেব যেটা বলতেছে করতেছে ওইটাই সংবিধান। উনি তো একটা সরকার হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার। উনি তো যেটা চালাচ্ছেন এটাই সংবিধান। উনি নির্বাচনের ডেট দিচ্ছে ফেব্রুয়ারিতে, এটাই সংবিধান। তাহলে সংবিধান বাতিল, সংস্কার, পরিবর্তন, বাতিলের প্রশ্ন আসতে পারে। বাতিল কি বাতিল? সংবিধান বাতিল করবেন কেমনে আপনি? আপনি যখন একটা আইন থাকা গেলে আরেকটা আইন করবেন, ওই আইন কি সব বাতিল হয়ে যাবে? অফকোর্স নট, অফকোর্স নট। যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা চেঞ্জ করা দরকার করবেন, এটার সংস্কার। কিন্তু আপনি ওখানে ঢুকতে পারবেন না, তো আপনাকে ঢুকতে হবে তো সংবিধানটার মধ্যে। তুষার, আপনি বলবেন কিনা কিছু? দেখেন, জটিল মনে হচ্ছে না, জটিল করে ফেলেছেন এটা। সংবিধান উকিল সাহেবরা পারেন, জটিল না করলে পরে বারবার হিয়ারিং, বারবার সাক্ষ্য নেওয়া, একের পর এক ডেট নেওয়া, তারপরে ধরেন এই যে কি বলে স্টে অর্ডার নিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখা। আমাদের এখানে 12, 14, 16 বছর ধরে মামলা ঝুলে থাকে না, এরকম জটিল করে ফেলে দেখে থাকে। শুধু আমি দেখি টাইম পিটিশন এটা পারে না। না, আপনি আমার এটা আমি আপনাকে জিনিসটা বলি। উনি যেটা বললেন যে ডক্টর ইউনূস যা বলবেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটাই সংবিধান। তাহলে তো এই সংবিধান না, নির্বাচন পর্যন্ত যা বলবেন, নির্বাচন পর্যন্ত উনি যা বলবে সেটাই সংবিধান নির্বাচনের জন্য। হ্যাঁ, আমি শেষ করি। তো উনি এগুলো যা বলবেন তাই যদি হয়, তাহলে তো স্বৈরতন্ত্র হয়ে গেল না, আরো বৃহৎ স্বৈরতন্ত্র। তার কোন আইন নাই, উনি মুখে যা বলে সেটাই আইন। আচ্ছা, এটা হলো সেটাই আইন, উনি কিন্তু এটা এখন বললেন।
তারপর উনি বললেন যে সংবিধান নাই, সংবিধান অলিখিত হয়ে গেছে, উনি যা বলবেন সেটাই আইন। কিন্তু আবার উনি বললেন যে আছে তো, সেটাকে সংস্কার করবে, সেটাই সংস্কার, কিছু রাখবে কিছু বাদ দিবে। তো যেটা নাই, যেটা লিখিতটা নাই, ওখান থেকে শুরু হয়ে গেছে। আপনি দেখেন রাজ্জাকি ভাই বলেছেন, রাজ্জাকি সাহেব বলেছেন যে এই সরকার যখন শুরু করলো সেখান থেকে সব নতুন ভাবে শুরু হলো। তো সব যদি নতুন ভাবে শুরু হলো তাহলে আবার পুরনো সংবিধানটা আছে, উনি আবার বলছেন যে ওইটাকে সংস্কার করা যাবে, ওইটাকে বদলানো যাবে, ওইটাতে কিছু আইন টাইন যুক্ত করা যাবে। কিন্তু ওনার একটা জায়গাতে উনি বলছেন সংবিধান নাই, নির্বাচনের বেলায় উনি বলছেন যে পিআর দেওয়ার জন্য সংবিধান নাই, ওইটাকে মানে বর্তমানে প্রচলিত সংবিধান এবং এই গণপ্রতিনিধিত্ব আদেশকে তোয়াক্কা না করে ডক্টর ইউনূস চাইলেই ওনার ইচ্ছা মতো নির্বাচন একটা আইন করে দিতে পারেন, এইটা উনি বলছেন। কিন্তু উনি যেটা পারেন না, এটাও সংবিধানে বলা আছে, এটা পারলে এটা রাষ্ট্রপতি পারবেন যদি পারেন, হ্যাঁ যদি পারেন। এবং সেক্ষেত্রেও কিন্তু এটা সহজ হবে না, এই জন্য যে বৃহৎ দলের যদি আপত্তি থাকে তাহলে সেই অধ্যাদেশ তো তারা র্যাটিফাই করবে না সংসদে। সংসদে র্যাটিফাই না করলে তো অধ্যাদেশ একটা নির্দিষ্ট সময়ের পরে আর অকার্যকর হয়ে যাবে। ফলে এইখানে একটা জটিলতা আছে। তাই নির্বাচনকে যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং আইনসঙ্গত করতে হয় তাহলে বর্তমানের সংবিধান এবং বর্তমানে যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে সেইটার মাধ্যমেই, মানে আইন আছে গণপ্রতিনিধিত্ব আইন, সেইটার মাধ্যমেই নির্বাচন করতে হবে। এইটাই হচ্ছে সমাধান। এখন কেন বারবার বলা হচ্ছে যে এই সরকার তো 90 দিনের মধ্যে নির্বাচন করে নাই, অতএব এই নির্বাচন আর আইনের মধ্যে নাই, এই কথাটা ঠিক নাই। জন্য যে এই সরকার যখন তৈরি হয়েছে, যে প্রশ্নটি উনিও করেছেন যে প্রধানমন্ত্রী থেকেই তো নির্বাচন করার কথা, আগের প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু বিশেষ একটি অবস্থা, যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই, বিগত প্রধানমন্ত্রী, এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে। ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন তাহলে এমন একটি আপৎকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানেরই 106 ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকারটি তৈরি হয়েছে। এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে, এবং সেইখানে যে আদেশের মধ্যে নাই যেটি, সেটি হচ্ছে এখানে মেয়াদ নির্দিষ্ট করে নাই। মেয়াদ নির্দিষ্ট না করে দেওয়ার ফলে এই কথাগুলি বলার একটা সুযোগ তৈরি হয়েছে যে ওনারা যতদিন খুশি থাকবেন, ওনারা যা বলবেন সেটাই আইন। কিন্তু ওনারা যা বলবেন সেটা আইন নয়। ওনারা যদি যা কিছু বলেন, ওনাদের যদি এইরকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে আবারও কোর্টের কাছে যেতে হবে, কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর। বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন, তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা, কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, অথবা সরকারের যে কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্র পরিচালনায় যারা অংশ নেন তাদের যে কোনো কাজ সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এই বিচার আচার করেন। ফলে এই যে জটিলতা উনি তৈরি করেছেন, এই জটিলতাটা আমি 4টা লাইনে বলে দিই। প্রথম বিষয় হচ্ছে সংবিধান বাতিল হয় নাই, ওই সংবিধান অনুযায়ী 106 ধারাতেই সরকার তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সংবিধান বাতিল করলে অটোমেটিক্যালি এই সংবিধানের অধীনে যা আছে সবকিছুই তার লেজিটিমেসি হারাবে। ফলে এই সরকারও লেজিটিমেসি হারিয়ে ফেলবে, এমনকি কোর্ট নিজেও লেজিটিমেসি হারিয়ে ফেলবে। ফলে সংবিধান বাতিল করার সুযোগ এইভাবে নাই, সংবিধানকে সংশোধন করার সুযোগ আছে। 3 হচ্ছে এই সংবিধান একটি আইন রয়েছে, যে আইনটিকে র্যাটিফাই করা হয়েছে সংসদে, যেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আইন, এবং সেই আইনেই নির্বাচন কমিশন তৈরি হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে। নতুন কোনো আইন না হওয়া পর্যন্ত এইটাই আইন, এটাকে মানতে হবে। এবং চতুর্থ হচ্ছে আপনি যে বলছেন যে কোনো ব্যক্তির কথাই এই দেশে সংবিধান, এটা বলা হচ্ছে সংবিধান বিরোধিতা। এইটার বিষয়ে সংবিধানে অত্যন্ত কঠোর কথাবার্তা আছে। আমার মনে হয় যে এই কোনো ব্যক্তির কথাই সংবিধান, এটা আমাদের না বলাই ভালো, এটা সঠিক বক্তব্য না। কোনো ব্যক্তির কথাই সংবিধান না, এটা আমি তো বললাম যে বলবেন কিনা, অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, ওই সাংবিধানিক সরকার বানানো হয় নাই। কিন্তু সেটা তো সংবিধানের আলোকেই তো এই সরকার, সংবিধানের আলোকে নয়, সংবিধানে এটা সব আইনকে রেখেই তো শপথ করা হয়েছে। সব আইনে একটা ক্লজ থাকে, যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে, সেই জন্যই 106 রেখেছে। এবং সেখানে যখন ওত নিছেন ইউনূস সাহেব, কি হিসাবে ওত নিছেন, উনি বলছেন আমি শপথ করিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, ঠিক আছে, আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে? তার সংবিধান, অন্তর্বর্তীকালীন সংবিধান। কিন্তু এখানে কি সে বললো যে আমি সরকার হিসেবে তার সংবিধান, সেটা বলতে সংবিধান, আর সেটাই শব্দ তো আসে না। সেটাই তো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই সংবিধানে।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। ওই সংবিধানের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? তাহলে আমি যেটা, আমার নাম যেই সংবিধানে নাই, আমার পদ যেখানে নাই, আমি সেটাই ঢুকবো কেমনে? এই জন্য এইটাই, এবং উনি যেটা বলছে 106-তে, এই জন্যই ওই সংবিধান মোতাবেক সে আছে। এই যে উনি যা চিন্তা করতেন, যেভাবে করতেছেন, এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, সবাই মেনে নিছে তো নাকি? হ্যাঁ, মেনে নিছে। তার আগে একবার নির্বাচন চাইছিল 3 মাসের মধ্যে, সেটা কি মনে আছে আপনার? হ্যাঁ। তা সেটা মনে থাকলে ওটা টু সাম এক্সটেন্ট ওই সংবিধানের মধ্যে ছিল, ভাঙার পর 3 মাসের মধ্যে। কিন্তু পরবর্তীকালে যখন যারা নির্বাচন চেয়েছিল, তারাই যখন আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, কোন সংবিধানে? এটা ইউনূস সাহেব যেহেতু চলে আসছেন, তাই ইউনূস সাহেবের কাছে চাইছে, এবং ইউনূস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন, ওই সংবিধানে নাই। এখন একটা কথা উনি বলছেন, যেটা আমিও বলছি, এখন আমিও বলি, আমি দুইটা কথা বলবো এখানে। একটা হলো উনি বললেন যে 106 মোতাবেক একটা ওপিনিয়ন চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার, হি ক্যান সেন্ড ইট দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে। আরেকটা অপশন আছে, ইজি অপশন, কারণ এখানে অ্যাবসলিউট বলতে কিছু নাই, জনগণের ইচ্ছায় সব হবে। যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি, কারণ ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমরা বারবার বলি। সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ইউনূস সাহেব চলে যাবে, সুতরাং ওই মেয়াদটা এখনও দিতে পারে, এখনও সংশোধন আকারে যেই জুলাই ঘোষণাপত্রটা দিছে, ওনার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, এবং উনি একটা নির্বাচন করে যাবেন। কারণ যে ইলেকশন কমিশনটা নিয়োগ দেওয়া হয়েছে, তাকে নিয়োগই দেওয়া হয়েছে সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, তাতে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, অথচ তার নিয়োগ হয়েছে 21 নভেম্বর 2024-এ এই নির্বাচন কমিশনের। ওনার নিয়োগই হয়েছে তারপরে, পরিবর্তিত নানা পরিস্থিতির কারণে এটা হয়েছে। মানে আপনি চাইলেই তো দিতে পারেন না, না, এটা কোনো সমিতি না, এটা কোনো ক্লাব না, আপনি ইচ্ছা মতো চালাবেন। এটা তো আমি বৈধতা দিলাম, উনিও তো দিল, 106-তে যান, অথবা জুলাই ঘোষণাপত্র সংশোধন করেন, হয়ে যায়। আপনি যে পার্লামেন্ট পর্যন্ত যাবেন, আপনি একটা প্রক্রিয়া তো যাবেন, কিভাবে যাবেন? সেই প্রক্রিয়াটা যদি না যান, ওইটা প্রশ্নবিদ্ধ হবে, এবং এই নির্বাচন কমিশনের পরিণতিও নুরুল হুদার মতো হওয়ার সম্ভাবনা আছে। বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। আমার স্টুডিওতে রয়েছেন আব্দুল তুষার, আছেন আবু হেনা রাজ্জাকি। ভাই, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। সেটা হচ্ছে যে পিআর ইস্যুর একটা ইস্যুটা গেল, সেটা হচ্ছে আজকে চিফ ইলেকশন কমিশনারটা একটা ঘোষণা দিয়েই দিল যে আইন কানুনের ব্যাপার। ধরলাম আমরা ওই জায়গাটা একটু বেরিয়ে আসি ওখান থেকে। সেটা হচ্ছে যে এখন নির্বাচন এদিকে আবার ইসলামী সহ 7 দল যারা আছে আন্দোলন কর্মসূচি তারা করেছে কিন্তু কয়েকদিন আগে, তাদের দাবি হচ্ছে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার পরই নির্বাচনে তারা অংশ নেবে, নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়বে না, এরকম অনেক দাবি দেওয়া ছিল। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, সেখানে তো প্রায় 28টা দল অংশ নিয়েছিল, বিএনপিও তার মধ্যে ছিল। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে তো অন্য যারা অংশ নিল আওয়ামী লীগের সময়, তাদেরকে তো নিষিদ্ধ করতে হবে। তাহলে দল থাকলো কারা, নির্বাচনটা কাদের সাথে কে করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক প্লাস আপনার কি বলে এখন টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয় আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না, এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হিসাব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক না, ওই জন্য বলছি। এই জন্য তারা যখন যে রাজনৈতিক দল হিসাব করে, বক্তব্য দেয়, সে তার হিসাব করে বক্তব্যটা দেয়। কখনো তাদের পক্ষে চলে যায়, কখনো বিপক্ষে চলে যায়। যেমন পিআর পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম, কিন্তু একজনে বলছেন যে পিআর পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদি বলেছেন, যদি এটা বলে থাকে এটা তো দলের প্রবলেম, এটা তো অন্য লোকের ইস্যু না, ইট ইজ ইয়োর প্রবলেম। তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে। তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায়, তারপরে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তাহলে তারা কি হবে? এটা কোশ্চেন মার্ক। ইট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ নট আ প্রবলেম ইন দ্য হোল নেশন। এখন আসেন, এই যে বলতেছেন যে একটা কথা আসছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ বা যুবলীগ, হোয়াটএভার ইট ইজ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত। আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিরে কেন নিষিদ্ধ করা হয় না, যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল। আচ্ছা, ঠিক আছে, মানলাম। ইসলামী আন্দোলন তো ওই সময় নির্বাচন করেছিল, তারা কিন্তু দোষর না। ঠিক আছে, হ্যাঁ, বুঝলেন। এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই,
কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবই এগ্রি করলাম। আচ্ছা, কিন্তু সেখানে কিছু কথা ছিল যে আমরা যে পরিবেশটা পেয়েছি, যে পরিস্থিতিটা পেয়েছি, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে কিন্তু সেখানে 1400-1500 মানুষ মারা গেছে। মানুষ না, যে মা তার সন্তান হারাইছে সে বুঝবে। রাজনীতিবিদরা এক চুল ব্যথা পায় নাই, পাবে না, কারণ আছে পরিষ্কার, আমি স্টেজে ঠিক ওপেন বলছি। কারণটা কি? কারণ তাদের সন্তানদেরকে তারা বিদেশ পাঠায়, আর চাষা চোষার পোলারা মাঠে নামায়। আপনি বলেন তো কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত নেতার কোন সন্তান কিংবা তার নাতি কোথায় মারা গেছে? যায় নাই, না, কেউ যায় নাই। সুতরাং তাকে টাচ করে না বিধায়। নাহলে একটা কথা ছিল, যেহেতু বিচার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত সবাইকে একটা কঠিনভাবে ঐক্যমত্যে আসতে পারছে, ওকে বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক, তাইলে কি হবে, ঠিক আছে, তারপরে লিবার্টি নাও। কিন্তু বিচারটা চলমান প্রক্রিয়া, সেখানে কি কাব্যিক কথা। আবার বিচারটা হইতে হবে আন্তর্জাতিক মানের। কোথায় আন্তর্জাতিক মানের বিচারের দাবি করা মানে কি জানেন? বিচার না চাওয়া, সিম্পল। আমরা যে জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের যে পানিশমেন্ট দিছে, তারা অপরাধী, এটা নিয়ে আমি প্রশ্ন আনি নাই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে আমরা দেখছি, আইনে ছিল না, শাহবাগে আন্দোলন করার পর আইন করে তারপরে করা হয়েছে। আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে। তাহলে কি পদের বিচার হয়েছে? ওগুলা তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে, সে আর ফেরত আসবে? আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার, আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না। অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না। সুতরাং এটা হলো এটার পক্ষপাতিত্ব করা। আপনি বিচারটাকে রাখবেন চলমান প্রক্রিয়ায়, আবার বলবেন নিষিদ্ধকরণটাও ঠিক হয় নাই, আবার বলবেন যে কি কোন দল নিষিদ্ধ করা আমরা চাই না। আপনারা তো বলেন যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিনাইড। আপনারা তো বলেন, আমি বললাম দুইটাই তো, আমি বললাম হারিড অ্যান্ড বারিড, ডিনাইড,